নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত খবরের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। স্বপ্ন পূরণের পথ এবার আরো সহজ। জলপাইগুড়িতে চালু হলো যোগ্যশ্রী প্রকল্প। এখানে মিলবে বিনামূল্যে নিট ও জয়েন্টের কোচিং। সম্প্রতি জলপাইগুড়ির আনন্দ মডেল হাই স্কুলে এই কোচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদরের বিডিও, জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান। ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। অভিনব এই রাস্তা তৈরি করতে চলেছে ময়নাগুড়ি ব্লক প্রশাসন এবং খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট। স্বীকৃতি মিলতে চলেছে ইউনিসেফের তরফ থেকে। প্লাস্টিক দিয়ে তৈরি রাস্তাকে ইউনিসেফের স্বীকৃতি। রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। শুনতে অবাক লাগলেও এটাই করে দেখাচ্ছে ময়নাগুড়ি ব্লক প্রশাসন এবং খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট। প্লাস্টিক অপচনশীল বর্জ্য, এটি বর্তমানে বিশ্বব্যাপী উদ্বেগের বিষয়। সেই জন্য সরকারি উদ্যোগে শুরু হয়েছে প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার। ময়নাগুড়ি শহর এবং গ্রামীণ এলাকায় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক প্রতিদিন নিয়ে আসা হচ্ছে ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা সলিড ওয়েস্ট এবং প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে। সংগৃহীত প্লাস্টিক বাছাইয়ের পর বিভিন্ন মেশিনের মাধ্যমে গুঁড়ো করা হচ্ছে। আর এই প্লাস্টিক ব্যবহৃত হচ্ছে সরকারি রাস্তার কাজে। রাস্তা তৈরির কাজে ব্যবহৃত বিটুমিনাসের সাথে একটি নির্দিষ্ট মাত্রায় প্লাস্টিক দানা মিশিয়ে ইতিমধ্যে তৈরি হচ্ছে কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা, যা সাড়া ফেলেছে জলপাইগুড়ি জেলা জুড়ে। এই প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের প্রক্রিয়াকৃত প্লাস্টিক নিয়ে গিয়ে জেলার বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত প্রায় 47 কিলোমিটার গ্রামীণ রাস্তা বিটুমিনাসের সাথে প্লাস্টিক দানা মিশিয়ে তৈরি করা হয়েছে। এই রাস্তা সাধারণ রাস্তার থেকে অনেকটাই উন্নত, শক্তিশালী হয়েছে বলে দাবি সকলের, যার ফলে এই রাস্তা দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকবে। ইতিমধ্যে এই কাজকে স্বীকৃতি দিয়েছে ইউনিসেফ। ইউনিসেফের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, একদিকে যেমন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এলাকার মহিলা এবং পুরুষেরা। 202 টাকা দৈনিক মজুরিতে কাজ করছে। এক কথায় খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই ইউনিট নতুন দিশা দেখাচ্ছে। আপনি কি কাজ করেন? এখানে প্লাস্টিক বাছা হয়, কার্টুন বা আলাদা করা হয়, ওগুলো কাজ। মেশিনের সাথে প্লাস্টিক ভাঙানো হচ্ছে। এই প্লাস্টিকগুলো যাচ্ছে কোথায়? এই প্লাস্টিকের ওই গোড়াটা যাবে সে রোডে আছে, রাস্তা হচ্ছে, রাস্তার জন্য। এই যে এতে তো আপনাদের একটা কর্মসংস্থান হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, আপনাদের কি টাকা পাচ্ছেন? হ্যাঁ, আমরা মাসে মাসে টাকা পাচ্ছি। ঠিকমতো টাকা পাচ্ছেন? হ্যাঁ। কত করে হাজিরা পাচ্ছেন আপনারা? 202 হাজিরা। আগে কি কাজ করতেন? আগে কোনো কাজ করতাম মানে পরিযায়ী শ্রমিক বাড়ির লোক কাজ করে কেউ? এগুলা এই কাজটা না, এমনি কাজটা করে বাড়ির লোক। বলছি যে রাস্তাটা হচ্ছে, রাস্তাটা দেখছেন কেমন হচ্ছে? রাস্তাটা এই যে দেখছি তো এখানে হচ্ছে, এদিক দিয়ে। অন্যান্য রাস্তার থেকে কি এটা বেশি দিন যাবে কি মনে হয়? যাবে, প্লাস্টিক যেহেতু আছে। আমাদের এখানে আগে প্লাস্টিকটা আসে, মানে আমরা কালেকশন করি গ্রাম থেকে, হাউস টু হাউস কালেকশন হয়। আমাদের 3টা ই রিক্সা আছে, সেই ই রিক্সাটা প্লাস্টিকগুলোকে নিয়ে আসে। তারপরে মহিলাগুলো এখানে সেগ্রিগেশন করে। সেগ্রিগেশন করার পরে এলডিবি বলে একটা প্লাস্টিক আছে, এই সেই এলডিবি প্লাস্টিকটাকে আমরা শেডিং, মানে ডাস্ট মুভারে একটু পরিষ্কার করে শেডিং করি। শেডিং করার পরে ওটাকে আমরা 1 কিলোমিটারে দিয়ে ওই যে এলডিবি প্লাস্টিকটা, সেটা আমাদের রোড ইউজে ব্যবহার হচ্ছে। আমাদের রোডও হচ্ছে, আমাদের সেটা হচ্ছে ব্যাংকান্দিতে একটা রাস্তা আছে, বেলাকবায় আছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে জটিলেশ্বরের রাস্তা। 3টা রাস্তা আমাদের হচ্ছে। গোটা জেলা, সম্পূর্ণ জেলা। আমাদের শিলিগুড়িতেও দিয়েছি আমরা, শিলিগুড়ি জলপাইগুড়ির এখানে একটা রাস্তা হচ্ছে আমাদের প্লাস্টিক দিয়ে। এতে কতজন এখানকার লোক? এখানে আমাদের প্লাস্টিক এই যে পিডব্লিউ ইউনিট আছে, পিডব্লিউ ইউনিটে 7 জন আছে, আর এসডব্লিউ যে ইউনিট আছে ওখানে আছে 15 জন, আর 3টা ই রিক্সা আছে আমাদের। এটা তো আপনাদের একটা কর্মসংস্থান। অবশ্যই আমাদের একটা কর্মসংস্থান, গ্রাম পঞ্চায়েতের। আর এই প্রজেক্টটা যে হচ্ছে, এটা আমাদের গ্রাম পঞ্চায়েতের যে প্রধান আছে আমাদের গ্রাম পঞ্চায়েতের, তার তত্ত্বাবধানে এই প্রজেক্টটা। বলছি যে এই যে রাস্তাটা যেভাবে তৈরি হচ্ছে, রাস্তাটা কি কেমন ধরনের? রাস্তা খুব ভালো হচ্ছে, এবং এই রাস্তা আমাদের রাজ্য থেকে, এমনকি আমার কিছুদিন মিনিস্টার আসে, মানে ভিজিট করছে, তারপরে ইউনিসেফ থেকে টিম আসছে, আমাদের সব কিছু ভিজিট করছে। আমাদের অ্যাকচুয়ালি খুব ভালোভাবে চলতেছে আমাদের কি। মূলত আমাদের যে পিডব্লিউএম ইউনিট যে তৈরি করছি, যে প্লাস্টিককে পুনর্ব্যবহার, যে পরিত্যক্ত প্লাস্টিক তার পুনর্ব্যবহার করার জন্য আমরা পিডব্লিউএম ইউনিট করছি।
সাথে আমাদের SWM প্রজেক্টও আছে ওখানে, যে SWM প্রজেক্ট দিয়ে আমাদের পচনশীল বস্তুটা দিয়ে সার হচ্ছে, সেটা কৃষিকাজে ব্যবহার হচ্ছে। আমাদের চা বাগানের বেশ কিছু চা বাগান আমাদের সঙ্গে যোগাযোগ করছে, ওরা আমাদের কাছে সারটা নিবে। সারটা অনেক ভালো সার, ভালো কোয়ালিটি। স্বপ্ন পূরণের পথ এবার আরও সহজ, বিনামূল্যে এখানে মিলবে নিট ও জয়েন্টের কোচিং। জলপাইগুড়িতে চালু যোগ্যশ্রী প্রকল্প। নিট ও জয়েন্টের জন্য বিনামূল্যে কোচিং শিক্ষাদানে এগিয়ে এলেন বিডিও নিজেই। স্বপ্ন দেখতে শেখাচ্ছে যোগ্যশ্রী, আর সেই স্বপ্ন পূরণের সিঁড়ি এবার মিলল জলপাইগুড়ির মাটিতেই। রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া এই অভিনব প্রকল্পের মাধ্যমে জেনারেল, ওবিসি ও সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা নিট ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে কোচিং। সম্প্রতি জলপাইগুড়ির আনন্দ মডেল হাই স্কুলে এই কোচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার ও জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। সদর ব্লক ও জলপাইগুড়ি পুরসভা মিলিয়ে 40 জন ছাত্রছাত্রী নিয়ে এই শিক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। এখানে কোচিং নিতে গেলে ছাত্রছাত্রীদের প্রয়োজন উচ্চ মাধ্যমিকে মাত্র 60 থেকে 65% নাম্বার। উপরন্তু মেধাবী প্রতিটি ছাত্রছাত্রী পড়াশোনা করার জন্য প্রতি মাসের শেষে পেয়ে যাবে 300 টাকা। সবচেয়ে চমকপ্রদ বিষয়, এই কোচিং সেন্টারে খোদ বিডিও মিহির বাবুই পড়াবেন। শুধু প্রশাসক নন, শিক্ষক হিসেবেও তিনি এই শিক্ষাপথের সহযাত্রী হতে চলেছেন। এই উদ্যোগে শুধু সরকারি পরিকাঠামো নয়, প্রশাসনের ব্যক্তিগত অংশগ্রহণ ছুঁয়ে গেল অভিভাবকদের মন। অর্থের অভাবে অনেক মেধা ঝরে পড়ে, যোগ্যশ্রী সেই পথ আটকাতে চায়। প্রতিটি ছাত্রছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাকে সামনে আনতেই এই প্রচেষ্টা। জলপাইগুড়ির মতো জেলার প্রতিটি কোণ থেকে উঠে আসা স্বপ্ন এবার পাবে গতি ও দিশা। যোগ্যশ্রী যেন হয়ে উঠেছে আশার আলো, যেখানে প্রশাসন ও সমাজ হাত মিলিয়ে বলছে, তোমার স্বপ্ন পূরণের সাথী আমরাও। এটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রজেক্ট যোগ্যশ্রীতে। আগে SC STদের যেমন জয়েন্ট এন্ট্রান্স এবং নিটের জন্য ট্রেনিং দেওয়া হতো বিনা পয়সা, এখন আজকে থেকে এখানে আনন্দ মডেল স্কুলে জেনারেল কাস্ট, ওবিসি এবং মাইনরিটিদেরও একই সাথে ট্রেনিং দেওয়া হবে নিট এবং জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য। দেখুন, লক্ষ লক্ষ টাকা খরচা করে গার্জিয়ানদেরকে বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউটে পাঠাতে হচ্ছে। এখানেও আমি আজকে বলছি যে এখানে যারা টিচারদের দেখলাম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এবং বায়োলজি, তারাও যথেষ্ট পারদর্শী এবং তারা SSC পাশ করে তারা এসছেন, তারা কারোর থেকে কম পারদর্শী নন এবং তারা আনন্দ মডেল স্কুলে ক্লাস নিচ্ছেন। আমি সবাইকে অনুরোধ করব যে অকারণ অর্থ খরচা করে প্রাইভেট সেক্টরে না পাঠিয়ে বাংলা এবং বাংলার সন্তানদেরকে এখানে পাঠান। এই জলপাইগুড়িতে যারা আছে, আনন্দ মডেল এবং অন্যান্য জেলাতেও আছে, জলপাইগুড়ি জেলায় আনন্দ মডেল স্কুলে শনি রবি করে ক্লাস হবে, 4 ঘন্টা টানা, মাঝখানে 15 মিনিট গ্যাপ, টিফিন ব্রেক থাকবে। আপনারা পাঠান, আপনাদের ছেলেমেয়েরা জয়েন্ট এবং নিটে সবখানেই চান্স পাবে। তার জন্য প্রাইভেট সেক্টরের কাছে যেতে হবে না। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এবং বায়োলজি, নিট আর জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। ডেঙ্গু সার্ভেতে কোনো কাজ হচ্ছে না, আর তাই সুপারভাইজারদের ধমক দিল জলপাইগুড়ি পৌরসভার আধিকারিক। ডেঙ্গু বিজয় অভিযান সৌজন্যে জলপাইগুড়ি পৌরসভা আজ এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জেলা পরিষদ হলে। জলপাইগুড়ি শহরে ডেঙ্গুর পরিমাণ আস্তে আস্তে বাড়ছে, আর ডেঙ্গুর পরিমাণ বাড়ার কারণ হিসেবে প্রত্যেক বাড়িতে নোংরা জল জমা, পাত্রে নোংরা জল জমে থাকা, এই ধরনের কাজ যাতে না হয় তার জন্য সব ওয়ার্ডে একজন সুপারভাইজারের সাথে কয়েকজন ডেঙ্গু সার্ভে টিম ছিল। তারা মানুষদের সচেতন করবে যে জলা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই কাজের জন্য প্রায় 250 ডেঙ্গু সার্ভে টিম নিযুক্ত করা হয়েছিল। কিন্তু এই কাজের সাথে নিযুক্ত থাকা সত্ত্বেও সব ওয়ার্ডে প্রত্যেক বাড়িতে কোনো সার্ভে টিম ভালোভাবে কাজ করেনি, ফলে মানুষের মধ্যে ডেঙ্গু নিয়ে কোনো সচেতনতাই বাড়েনি। আর তাই এই বিষয়ে সকল সুপারভাইজারকেই ধমক দিল জলপাইগুড়ি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেব দুলাল মহাপাত্র। তিনি বলেন, এই ধরনের সুপারভাইজারদের দায়িত্ব থেকে নিজেদের বিরত রাখছে, তাই এই ধরনের কাজের জন্য ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে না। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি গত সপ্তাহে কয়েকটা ওয়ার্ড পরিদর্শনে গেছিলাম। সেখানে একটা ওয়ার্ডে প্রথম আমি পদার্পণ করি এবং প্রথম যে বাড়িটায় ঢুকেছিলাম সেই বাড়িটায় আমি একদম বাড়িয়ে বলছি না, প্রথম বাড়িটায় আমি ঢুকেই একদম চোখের সামনে আমি দেখতে পেয়েছি প্রায় 20 থেকে 25টা কন্টেনার জল ভর্তি। ওই গরুর জাবনা খাওয়ার সেই ইয়ে আছে, বোতল, বালতি, ভাঙা বালতি, যাতে পেরেছে জল জমা রেখেছে। কেন না, জলের একটু ওখানে মানে অভাব আছে, জল জমিয়ে রাখতে হবে বিপদের সময় জল।
এবং প্রত্যেকটা কন্টেনারে আপনারা বিশ্বাস করবেন না মশার লার্ভা কিলবিল করছে, এবং আমরা ওগুলো ফেলে দিলাম, দিয়ে তার বারান্দায় উঠলাম, বারান্দায় দেখলাম শিশি বোতল যাতে পেরেছে জল রেখে দিয়েছে। আমরা তো অবাক হয়ে গেলাম। আমাদের তাহলে হাউস টু হাউস সার্ভে যারা করছেন, তাহলে আমি প্রথম বাড়িতে গিয়ে প্রথম মানে গেট থেকে ঢুকেই এইগুলো দেখলাম, তাহলে তারা কি করছিলেন। এরপরে আমি ওই অঞ্চলে প্রায় 10টা বাড়িতে ঘুরেছি, ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা বাড়িতে আমি কিন্তু ওই কন্টেনার পেয়েছি, যে কন্টেনার আমাদের কাজ ছিল যে কন্টেনারটাকে উপর করে দেওয়া বা ভেঙে ফেলা বা সরিয়ে ফেলা। আমি প্রত্যেকটা বাড়িতে খুব ক্যাজুয়ালি গিয়ে দেখেছি যে এই চোখের সামনে ওই একটা ওই একটা ওই একটা। তাহলে আমরা এই এতগুলো মানুষ, আমাদের মধ্যে থেকে তো গভর্নমেন্ট একটা দায়িত্ব দিয়েছে যে তোমাদের এতজনকে আমরা পাঠালাম, আমরা প্রায় 250 জন আছি এখানে শুধু ওই কাজটুকু করার জন্য। তৎসত্ত্বেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এলে চোখের সামনে কেন এগুলো তারা দেখতে পাবে, কেন এগুলো দেখতে পাবে? এই দায়িত্ব কি আমাদের নেই? আমি এক্ষুনি যে কোনো ওয়ার্ডে যাব, দেখতে পাবো যে সেই ওয়ার্ডে আমি খালি চোখেই দেখতে পাবো যে সব কন্টেনার এখনো পড়ে আছে। আমি চ্যালেঞ্জ করছি আমাদের সঙ্গে, এটা কেন হচ্ছে? আমি এখানে যারা আমাদের সুপারভাইজার আছে, দয়া করে একটু দাঁড়ান, সুপারভাইজার একটু দাঁড়ান। এসএসসি প্যানেলে দোষীদের শাস্তির দাবিতে এবার পথে নামলো এআইডিএসও। মঙ্গলবার জেলা শাসক দপ্তরে তারা কয়েকশো ছাত্রছাত্রীদের নিয়ে তাদের দাবি প্রদান করেন। তাদের মূল দাবি অবিলম্বে এসএসসি প্যানেলে যারা দোষী তাদের শাস্তি প্রদান করতে হবে। বর্তমানে 26,000 শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি থেকে বাতিল হয়েছেন। অবিলম্বে শিক্ষক ও শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফের চালু করতে হবে। এছাড়াও আরও বিভিন্ন দাবি নিয়ে আজ তারা জেলা শাসকের দপ্তরে তাদের দাবি প্রদান করেন। কিন্তু দাবিপত্র দেওয়ার আগেই ডিএম অফিসের প্রধান গেটের সামনে অসংখ্য পুলিশ মোতায়েন রয়েছে। আর সেখানেই তারা থেমে গিয়ে কয়েকজন প্রতিনিধি নিয়ে তাদের স্মারকলিপি প্রদান করেন জেলা শাসক দপ্তরে। নতুন শিক্ষানীতির ফলে প্রায় 8,000 সরকারি স্কুল বন্ধের মুখে, প্রাইভেট স্কুলের বাড়বাড়ন্ত, প্রাইভেট স্কুলের ছাত্রের অভাব হচ্ছে না, কিন্তু সরকারি স্কুলে ছাত্র কমছে, ছাত্র শিক্ষক নিয়োগও হচ্ছে না কোনো রকম। বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষক পদ খালি। আমরা দেখেছি মাধ্যমিক এইচএস পরীক্ষা হয়ে যাওয়ার পরও দীর্ঘদিন পরে কলেজে ভর্তির নির্দেশিকা জারি করেছে সরকার। এগুলো বাস্তবে প্রাইভেট ইনস্টিটিউশন তাদেরকে আরও বেশি করে সুবিধা করে দেওয়ার জন্য এই চক্রান্ত বলে আমরা মনে করি। আমরা ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে লাগাতার শিক্ষা নিধনকারী একের পর এক নীতির বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি। আমাদের সংগঠন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলে মানববন্ধন করেছে নতুন যে যোগ্য শিক্ষক তাদের ফেরানোর দাবিতে। আমরা মনে করি রাজ্য সরকার এবং তার পুলিশ যে শিক্ষকদের ওপর যেভাবে আক্রমণ করেছে, তাদের বুকে লাথি মেরেছে, তা শুধু শিক্ষক সমাজ নয়, ওটা সমাজের মধ্যে একটি ন্যাক্কারজনক আক্রমণ। আমাদের সুনির্দিষ্ট 10টা দাবি নিয়ে আমরা আজকে দেখা করতে চাই। আমাদের দাবিগুলির মধ্যে অন্যতম দাবি হচ্ছে অবিলম্বে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চতর পরীক্ষা পুনরায় চালু করতে হবে। নতুন শিক্ষানীতি 2020 কোনো রকমেই লাগু করা চলবে না এবং শিক্ষার বেসরকারীকরণের সমস্ত যে নীল নকশায় তাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 4 বছরের ডিগ্রি কোর্স, যার ফলে বিভিন্ন জায়গায় একের পর এক যে ইউনিভার্সিটিগুলি প্রত্যেকটাতে প্রায় 90% করে ছাত্র অকৃতকার্য হচ্ছে, এর দায় কার? এই দায় আমরা মনে করি সরকারি শিক্ষা ব্যবস্থার। যেখানে 3 বছরের কলেজ পড়ার মতন খরচ বিভিন্ন প্রান্তিক ছেলেরা জোগাড় করতে পারে না, সেখানে 4 বছরের খরচের বোঝা বইতে না পেরে একের পর এক স্কুল ছুট, কলেজ ছুট হচ্ছে। এই দায় সরকার অস্বীকার করতে পারে না। আমরা এআইডিএসের পক্ষ থেকে গোটা রাজ্যব্যাপী সরকারি শিক্ষা সচল রাখতে প্রশাসনিক দপ্তর অচল করার আহ্বান নিয়ে আজকে ডিএম অফিস অভিযানে ডেপুটেশন দিচ্ছি। এখন আমাদের 4 জন কর্মী প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে ডিএমের সাথে দেখা করতে যাবে। আগামী 9 জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে উত্তরবঙ্গের সমস্ত চা বাগানে গেট মিটিং এর ডাক দিয়েছে চা শ্রমিকদের সমস্ত সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম। উত্তরবঙ্গে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত চালু, দীর্ঘদিন ধরে বসবাসকারী সমস্ত দখলীকৃত জমির পাট্টা প্রদান, পিএফ গ্র্যাচুইটির ক্ষেত্রে হয়রানি বন্ধ সহ কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে আগামী 9 জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে 23, 24 ও 25 জুন উত্তরবঙ্গের সমস্ত চা বাগানে গেট মিটিং এর ডাক দিয়েছে চা শ্রমিকদের সমস্ত সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াচার চা বাগানে ফ্যাক্টরির সামনে গেট মিটিং সংগঠিত হয়। গেট মিটিং এ বক্তব্য রাখেন প্রফুল্ল লাকড়া, রোহিত ওরাও, সিরিল ওরাও, লালটু মোহাম্মদ প্রমুখ। চা বাগানের 30% জমি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য রাজ্য সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করা হয়। এদিন গেট মিটিং এর পর দ্রুত জ্বালানি প্রদান,
বাগানের জঙ্গল পরিষ্কার, আবাস সংস্কার, ছাতা, ত্রিপল, জুতা প্রদান সহ বাগানের স্থানীয় সমস্যা নিয়ে বাগান ম্যানেজারকে স্মারকলিপি দেওয়া হয়। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কৃষ্ণ সেন, সুভাষিস সরকার, শঙ্কর খেরিয়া, মৃণাল রায় প্রমুখ। तीन वजन नहीं करवा काले की 3 वजन करेक्ट टाइम ना के आई 2 वजन करवा केवा 3 वजन नहीं करवा 2 वजन करा केवा 3 वजन नहीं करवा केव कुनो सतर्क हो बा चाहे कुनो दरसात क्या के को 3 वजन नहीं करवा 2 वजन करवा काले की चेक मीटिंग होले 2 वजन হয় 3 वजन नहीं হয় और आगे बता दो तुम नीचे সেবক করোনেশন সেতুর কিছু অংশে রাতভর বৃষ্টির জল জমে যায়, যার ফলে গাড়ি চলাচলের বিঘ্ন ঘটে। গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টিতে পাহাড়ি এলাকার গা বেয়ে বৃষ্টির জল চলে আসে পাহাড়ি রাস্তায়। সেই জল নেমে এসে জমা হতে শুরু করে সেবকের করোনেশন সেতুর কিছু অংশ জুড়ে। সেতু থেকে অতিরিক্ত বৃষ্টির জল কোনোভাবে বেরোতে না পারায় রাতভর জল জমে থাকে সেতুর একাংশের ওপর। ফলে গভীর রাত থেকে ভোর পর্যন্ত জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে যখন সেতুর কাছাকাছি এলাকায় পাহাড় থেকে ছোটখাটো ধস নেমে আসে। ধসের কারণে কিছু সময়ের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক 9 নম্বরের একটি অংশ। মঙ্গলবার সকাল থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ধস সরানোর কাজ শুরু করে। দুটি আর্থ মুভারের সাহায্যে সেতুর দুধারের ধস পরিষ্কার করা হয়। কর্তৃপক্ষের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। সেতুর ওপর থেকে জলও সরে গেছে, যান চলাচল চালু হয়েছে। পাহাড় এবং সমতলে বৃষ্টি, তিস্তায় হলুদ সতর্কতা জারি। তিস্তার দোমোহানি ও NH-31 জলঢাকা নদী সহ তিস্তার মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে মঙ্গলবার সকাল 11:30 নাগাদ সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে জানা যায়। চিন্তা নদী পাড়ের বাসিন্দাদের। পাহাড় ও সমতলে ভারী বৃষ্টিপাত, সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়কে ধস, তিস্তা নদীতে জারি হলুদ বিপদ সংকেত। বুধবার রাত থেকে সিকিম সহ উত্তরবঙ্গের সমতলে চলছে ভারী বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলবে। বৃহস্পতিবার সকালে ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়ল শিলিগুড়ি থেকে সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়কে। এদিন মামখোলা, ভালুখোলা, লুকভির এলাকায় পাহাড়ি ধসের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। অপরদিকে পাহাড়ের জল সমতলে নেমে আসায় ক্রমাগত বাড়ছে তিস্তা নদীর সমতলের জলস্তর। জলপাইগুড়ি স্থিত সেচ দপ্তরের অধীনে উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ কমিশনের কন্ট্রোল রুম সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় জলপাইগুড়ির দোমোহনি থেকে কোচবিহার জেলার মেখলিগঞ্জে তিস্তা নদীর দুপাশে অসুরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সংকেত। साथी हो टिस्टा खोला हेर्न सक्नुहुन्छ तपाईहरू, एकदमै बढेर आइरहेको छ। बिहान 6 बजी यत्रो थिएन र अहिले एकदमै बेसी बढेर आउँदैछ। र जो कोही पनि माझीटार, रम्फू है, जो कोही पनि खोलाको नजिकतिर हुनुहुन्छ भनेदेखिलाई तपाईहरू एकदम सेफ जग्गामा जानुहोस्। र खोलाकोहरूको केही भरोसा हुँदैन। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। সরকারি জমির ওপর দোকান, উচ্ছেদের নির্দেশ প্রশাসনের, মাথায় হাত ব্যবসায়ীদের। সরকারি জমিতে গড়ে ওঠা দোকান ও বসতবাড়ি সরিয়ে নিতে 7 দিনের সময়সীমা বেঁধে দিল সেচ দপ্তর। রাজগঞ্জ ব্লকের অন্তর্গত ফুলবাড়ির মার্ডার মোড় থেকে বাইপাস মোড় পর্যন্ত তিস্তা ক্যানেলের বাম পাড়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দোকানপাট ও বাড়িঘর এখন উচ্ছেদের মুখে।
সেচ দপ্তরের তরফে জানানো হয়েছে দীর্ঘ কয়েক দশক ধরে এই জমি অবৈধভাবে দখল করে দোকান ও ঘরবাড়ি তৈরি হয়েছে। এবার সেই জমি খালি করতে হবে। এজন্য 7 দিনের সময়সীমা বেঁধে একটি লিখিত নোটিশও জারি করা হয়েছে। প্রশাসনের এই নির্দেশে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। মাথায় হাত পড়েছে বহু দুস্থ পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এখানে আমাদের জীবন জীবিকা চলে আসছে, হঠাৎ করে এমন নির্দেশে আমরা কোথায় যাব? তাদের দাবি অন্তত পুজোর পর কিংবা কিছুটা সময় দিলে তারা বিকল্প জায়গায় যাওয়ার প্রস্তুতি নিতে পারতেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আরও দাবি শুধুমাত্র উচ্ছেদ নয়, সরকারের উচিত পুনর্বাসনের ব্যবস্থা করা। তারা চায় সরকার নিজে উদ্যোগ নিয়ে ওই পরিবারগুলোকে যথোপযুক্ত জায়গা ও ব্যবসার ব্যবস্থা করে দিক। ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। এখন দেখার প্রশাসন কতটা মানবিকভাবে এই সমস্যার সমাধান করে। আপনার নাম? মেঘনা সরকার। কত বছর থেকে দোকানদারি করছেন? আমার দোকান 20 বছর। হঠাৎ তো দেখা যাচ্ছে যে সরকারি নোটিশ পড়েছে যে হচ্ছে আপনাদের এটা ভেঙে দিতে হবে, খালি করতে হবে, তো কি বলবেন এই বিষয়ে? কতটা বিপাকে পড়লেন? প্রচুর বিপাকে পড়ছি আমরা 20 বছর থেকে এটা করে খাচ্ছি, বাচ্চা কাচ্চা নিয়ে এটা করে খাচ্ছি, পড়াশোনা সব আমার এটা দিয়েই চলে। আমরা স্বামী স্ত্রী দুজনে চায়ের দোকান করে খাই, আজকে 20 বছর থেকে আমরা এটা করছি। হঠাৎ করে যদি এখন বলে এটা ছাড়ে দিতে হবে, চলে যেতে হবে, আমরা কোথায় যাব, কি করে খাবো? তাহলে এটা আমরা চাচ্ছি, যদিও বা এটা কিছু ওনারা সরকার যদি নিয়ে কিছু করাতে চায়, তাহলে আমাদের যাতে কোনো একটা জায়গা দেয়, যাতে আমরা কোনো কিছু করে খাইতে পারি। বিকল্প ব্যবস্থা? হ্যাঁ, বিকল্প ব্যবস্থা যাতে নিয়ে কিছু করে, যাতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কিছু করে খেতে পারি। বাড়ি আমার এখানে। আমার নাম তন্ময় সরকার। কত বছর ধরে এখানে? তো আমাদের বাড়ি হচ্ছে প্রায় 30-35 বছর হয়ে গেল, আর দোকান করা প্রায় 20 বছর হয়ে যাবে। সরকারকে তো নোটিশ দিয়েছে ভাঙার জন্য। হ্যাঁ, কি করবেন, কি চাচ্ছেন? না, সরকারের যদি লাগে তাহলে তো সরকারের জায়গা সরকারকে দিতেই হবে, সেটা নিয়ে তো কোনো ইস্যু নেই। কিন্তু এখন আপাতত তো ভাঙার মতো পরিস্থিতিতে নেই, কারণ এইসব সামনে পুজো আছে, পুজোর পরে হলে আর কি ভালো হয়, কারণ সবারই সামনে পুজো টুজো আছে। আর এখন নেক্সট স্টেজে দোকানও বানাবো সেরকম পরিস্থিতিও না, এখন বর্ষাকালের দিন, দোকানও বানানো যাবে না। ভোট উল্লাসে এক শিশু কন্যার মৃত্যুর ঘটনার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ জেলা কংগ্রেসের। টালিগঞ্জে শিশু কন্যার মৃত্যুর প্রতিবাদে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করে আজ জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন জেলা কংগ্রেস। টালিগঞ্জে শিশু কন্যার প্রাণ যাওয়ার বিরুদ্ধে জেলা কংগ্রেসের উদ্যোগে থানা মোড়ে একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ প্রদর্শন হয়। তাই এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন জেলা কংগ্রেসের সদস্যরা। তারা বলেন, তৃণমূল কংগ্রেসের জন্যই টালিগঞ্জে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে, আমরা এর প্রতিবাদ জানালাম। এ বিষয়ে জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, শুধুমাত্র নির্বাচনের নামে একজন শিশুর প্রাণ গেল, এর জবাব তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, আর এর জন্য আজকে আমরা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করলাম। ছিল সারা ভারতবর্ষের আরও 6টি কেন্দ্রে, কোথাও কোনো কিছু হয়নি। কেরালে কংগ্রেস জয়লাভ করেছে, জয়লাভ করে তাদের বিজয় মিছিলের থেকে মানুষকে মিষ্টি মুখ করানো হয়েছে। আর পশ্চিম বাংলায় যারা জয়ী হয়েছেন তাদের বিকৃত বিজয় উল্লাসে 9 বছরের একটা শিশু তামান্না খাতুন, তার প্রাণ গেছে। তার বাড়িতে বোমা মেরে তাকে হত্যা করা হয়েছে। কেন? তার অভিভাবকরা অন্য একটা রাজনৈতিক দলের সদস্য বা অন্য একটা রাজনৈতিক দলকে বিশ্বাস করেন বলে। আমরা অত্যন্ত ঘৃণা পোষণ করছি পশ্চিমবাংলার এই নারকীয় অবস্থা তৈরি করে দেওয়ার জন্য। একটা প্রচণ্ডভাবে নৈরাজ্যমূলক অবস্থার সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। নেশা, ভাঙ, খুন, খারাপি, এটিএম লুট, মানুষের মধ্যে নানা রকমভাবে বিভেদ সৃষ্টি, মানুষের হাতে পয়সা নেই, কর্মসংস্থান নেই, এমনকি মানুষের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই। আর সেটা যদি কোনোভাবে বিরোধী দলের কথা হয়ে থাকে তাহলে 9 বছরের একটা শিশুর প্রাণ নিতেও এরা দ্বিধাবোধ করে না। আমরা ধিক্কার জানাই, আমরা প্রতিবাদ জানাই, আমরা তদন্তের দাবি করছি এবং সেই সঙ্গে সঙ্গে এই অবস্থায় যারা দোষী, পুলিশ থেকে শুরু করে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই বিষয়ে দায়ী, তাদের চরমতম শাস্তির দাবি করছি। তৃণমূলের কাছে জবাবদিহি চাইছি, কেন আপনাদের বিজয় উল্লাসে একটা 9 বছরের শিশুকে প্রাণ হারাতে হলো। আজ জলপাইগুড়ি বড় পোস্ট অফিস মোড়ে যৌথ মঞ্চের আহ্বানে বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হলো।
মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার এরিয়ারে 25% অবিলম্বে প্রদান, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট সর্বসমক্ষে প্রকাশ। এআইসিপিআই অনুযায়ী বকেয়া 37% মহার্ঘ ভাতা অবিলম্বে প্রদান, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সমস্ত সরকারি দপ্তরে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের সমকাজে সমবেতন সহ সামাজিক সুরক্ষার দাবি সহ আগামী 9 জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে সারা রাজ্যের সাথে আজ জলপাইগুড়ি বড় পোস্ট অফিস মোড়ে যৌথ মঞ্চের আহ্বানে বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। দাবি সমর্থনে প্রস্তাব পেশ করেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক রাজদীপ দত্ত। 12 জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক প্রদীপ কর্মকার সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। কর্মরত ও অবসরপ্রাপ্ত মিলিয়ে বহু কর্মচারী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এছাড়াও কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল বিজয় উল্লাসের ছোড়া বোমার আঘাতে নিহত 9 বছরের শিশু তামান্না খাতুনের মৃত্যুর ঘটনার জন্য শোক প্রস্তাব পেশ করে সরকারি বিভৎসতার তীব্র নিন্দা করা হয়। অধিকতর কর্মচারীদের যৌথ মঞ্চের 3 ঘন্টা ব্যাপী অবস্থান বিক্ষোভ হচ্ছে মূলত 4টে দাবিতে। প্রথম দাবি হচ্ছে 25% দিয়ে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কর্মচারী, শিক্ষক, অশিক্ষক, শ্রমিক কর্মচারী যাদের দিতে বলেছে সেটা যাতে অবিলম্বে দেওয়া হয়। দ্বিতীয় দাবি হচ্ছে চুক্তিভিত্তিক যে কর্মচারী, সেই চুক্তিভিত্তিক কর্মচারীদের সমকাজে সমবেতন এবং স্থায়ীকরণের প্রসঙ্গ। পাশাপাশি আমাদের যে ষষ্ঠ বেতন কমিশন, সেখানে 37% ডিএ আমাদের বাকি, সেই ডিএ প্রদান এবং এর সাথে নিরাপত্তার বিষয় সরকারি কর্মচারীদের। মূলত এই 4টে দাবি, তার সাথে আমাদের 9 তারিখে সারা ভারতবর্ষব্যাপী যে ধর্মঘট কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলো ডেকেছে, তারও যে দাবিগুলো আছে সেই দাবির সমর্থনে আজকে 3 ঘন্টা ব্যাপী অবস্থান। ওষুধ ভর্তি কন্টেইনার ট্রাক উল্টে গেল রাস্তার ওপর। যান চলাচল বন্ধ হয়ে পড়ল বাগডোগরার নকশালবাড়ি এশিয়ান হাইওয়ে 2-তে। সোমবার রাত 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাগডোগরার সন্ন্যাসী মোড় এলাকায়। জানা গিয়েছে শিলিগুড়ি থেকে ওষুধ নিয়ে জয়পুরের উদ্দেশ্যে যাচ্ছিল হরিয়ানা নম্বরের ট্রাকটি। বাগডোগরা জংলি বাবা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা মারে লরিটি। ঘটনায় রাস্তার মাঝ বরাবর উল্টে পড়ে ওষুধ বোঝাই ওই কন্টেইনার ট্রাক। কয়েক কিলোমিটার পর্যন্ত বাগডোগরা ও নকশালবাড়ি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ ও বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা। অতিবৃষ্টির কারণে ট্রাকটিকে সোজা করতে বেগ পেতে হয় পুলিশকে। ট্রাকের চালক ও সহচালককে সুস্থভাবে উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। हाँ जी, कहाँ से कहाँ जा रहे थे आप? हम सिलीगुड़ी से जयपुर। कैसे ये घटना घटा? ये घटना ऐसे घटा जैसे इधर मैक्स था, मैक्स था कच्चे माल का, कच्चे माल का इधर मैक्स था। और इधर एक बाइक वाला था, बाइक वाले ने हॉर्न दिया, मैंने गाड़ी थोड़ा हल्का से इधर दबाया, हल्का सा इधर दबाया तो बाइक वाला इधर से निकल के आया, फिर मैंने उसको एकदम से इधर इसने इंडिकेटर दे दिया, पलट गया फिर ट्रक है, पलट गया ये। हाँ, उसी चक्कर में पलटा। हुआ है ये घटना अभी हुआ एक घंटा हुआ है। জলাভূমি রক্ষায় ফের সক্রিয় হলেন পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। মঙ্গলবার পরিবেশ ও আমরা জলপাইগুড়ি সংগঠনের পক্ষ থেকে জলপাইগুড়ি সদর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বিএলআরওর সঙ্গে দেখা করে জমা দেওয়া হলো একটি ডেপুটেশন। সংগঠনের অভিযোগ, জলপাইগুড়ি শহরের বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের পেছনের অংশে করলা নদীর ধারে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জলাভূমি এলাকায় বেআইনিভাবে মাটি ফেলে ভরাট করে নির্মাণ কাজ শুরু হয়েছে। পরিবেশ প্রেমীদের দাবি, এই জলাভূমি শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় নয়, বহু জলচর পাখি ও জীববৈচিত্র্যের বাসস্থল হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সম্প্রতি নজরে আসে যে ওই জলাভূমি সংলগ্ন এলাকায় একটি স্টিলের গেট নির্মাণের কাজ শুরু হয়েছে। পরিবেশ প্রেমীদের অভিযোগ, এই গেট তৈরির কোনো সরকারি অনুমতি নেই এবং সম্পূর্ণ এটি বেআইনি নির্মিত হচ্ছে। এই বিষয়ে সংগঠনের তরফে কড়া আপত্তি জানানো হয়েছে। ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি বিএলআরও দপ্তরের সংগঠনের প্রতিনিধিরা প্রশ্ন তোলেন, কিভাবে সরকারি নিয়মনীতি লঙ্ঘন করে এমন একটি গেট নির্মাণ সম্ভব হচ্ছে। সংগঠনের সভাপতি জ্যোতিপ্রসাদ রায় জানান, জলাভূমি সংরক্ষণ না করলে বাস্তুতন্ত্র ধ্বংস হবে। আমাদের দাবির জায়গাটা খুব পরিষ্কার,
যে কোনো অবৈধ নির্মাণ অবিলম্বে বন্ধ করতে হবে এবং জলাভূমিকে স্বাভাবিক অবস্থায় রাখতে হবে। পরিবেশ নিয়ে এই ধরনের সচেতনতা এবং আন্দোলন আগামী দিনে শহরের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় তারা নিয়োজিত থাকবেন বলে জানান। তবে আদৌ প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে এখন সেটাই দেখার। এটা আমরা আজকে খুব খুশি হচ্ছি এই কারণে যে আমরা শহরবাসীকে আরেকবার এই বিষয়টাকে নিয়ে একটা আলোচনার মধ্যে আনার চেষ্টা করতে পারবো। কারণ অনেকদিন থেকে মানুষের ধারণা যে ওখানে একটা কাজ হচ্ছে খুব র্যাপিড গ্রোথে, চাই আমাদের জলাশয় নিয়ে যে আন্দোলনটা আমরা করছিলাম বিশ্বকর্মা ক্রীড়াঙ্গনের পেছনটায়, সেই আন্দোলনটা করতে গিয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে আপনাদের আন্দোলনের কি লাভ হলো, ওখানে বিল্ডিং হচ্ছে, এই হচ্ছে হচ্ছে। আমরা তো মারামারি লড়াই করতে যাইনি, আমরা কাগজ নিয়ে লড়াই করতে এসেছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে এসেছি, গতদিনে আমরা আরটিআই করে যে প্রমাণপত্রগুলো পেয়েছি, যে তথ্যগুলি পেয়েছি, তাতে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে 3.7847 একর্স অফ ল্যান্ড কনভার্ট করা হয়েছে, কনভার্সনের মাধ্যমে তাকে অ্যালাউ করা হয়েছে পার্চেসারকে। কে পার্চেসার? মা কামাখ্যা ডেভেলপার। ঠিক আছে, সেই কপিও আমাদের কাছে আছে। এবার বিষয়টা হচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখবেন যখন ওই স্ট্রিপটা দিয়ে আসবেন, রাস্তা দিয়ে যখন আসবেন, তখন বাঁ দিকে দেখবেন একটা বড় স্টিলের গেট তৈরি করা হয়েছে টু ব্লক দি রোড। ওই জায়গাটায় কী করে স্টিলের গেটটা তৈরি করলো, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। কারণ হচ্ছে তাকে কনভার্সন অ্যালাউ করা হয়েছে যে লিমিটটা পর্যন্ত, তার লিমিট বাইরে তুমি কি করে আসো। পাশাপাশি এখানে বিএলআরও সাহেবের সঙ্গে একটা আলোচনাকালে উনি আমাদের প্রশ্ন করলেন যে হতে পারে সেটাও হয়তো কিনেছে, ধরে নিলাম কিনেছে, কিন্তু উইদাউট কনভার্সন ক্লাসিফিকেশন চেঞ্জ করছে কী করে? ওখানে ডাম্পের পর মাটি বালু সমানে ফেলে যাচ্ছে। এই অধিকার তাকে কে দিয়েছে? তুমি কিনে থাকতো, যে কোনো জিনিস কিনতে পারো, তোমাকে যদি ক্লাসিফিকেশন চেঞ্জ করতে হয় কনভার্সনের মাধ্যমে আসতে হবে। তুমি কনভার্সন করেছো 3.7847 একর্স অফ ল্যান্ড, তার উপরে তুমি এইখানে গেলা কী করে? এটাই আমাদের প্রশ্ন ছিল আজকে। উনি আমাদের দায়িত্ব নিয়ে বললেন যে না, যদি এইটা হয়ে থাকে, আমরা হয়ে থাকে কি, আমি ম্যাপ দিলাম, নকশা দিলাম, তাতে একদম বুঝিয়ে দিলাম যে আমাদের প্রশ্নটাতে কতটা বাস্তবসম্মত। এবং উনি বললেন আমি এনকোয়ারি করবো, এনকোয়ারি করে আমার তো অথরিটিকে আমাকে পাঠাতে হবে। তা আমরা বললাম যে ঠিক আছে, যেন একটা ইন্টিমেশন আমরা পাই যে ব্যাপারটা আটকে গেছে কি এইভাবেই চলছে, আমাদের আর বড় পদক্ষেপ নিতে হবে, কারণ আমরা কিন্তু শেষ দেখে ছাড়বো। আরটিআই করে কি আপনারা সদুত্তর পেয়েছেন? কোনো আরটিআই করে সদুত্তর মানে আরটিআই যেটা আমরা চেয়েছি সেই রিপোর্টগুলো দিয়েছে। ওখান থেকে আমাদের তথ্য জোগাড় করার পরে আমাদের পরবর্তী পদক্ষেপটা কী হচ্ছে সেটা আমরা তৈরি করছি। এবং আমরা যেটা বলি এটা বলা দরকার আছে এই কারণে মনে করি, এই যে আন্দোলনটা করতে এসে একটা অপপ্রচারও হয়েছে। সেটা কীরকম? আমরা হাইকোর্টে হেরে গেছি, আমরা গ্রিন ট্রাইব্যুনালে হেরে গেছি, এটার প্রচার আছে, এটা প্রচার আছে। এবার একটু খোলসা করে বলি, আমরা প্রচারটাকে মাথায় রেখে সেটা হচ্ছে কি, হাইকোর্টে আমরা যখন অ্যাপ্লাই করি, হাইকোর্টে আমাদের প্রথম দিন যখন হিয়ারিংয়ের জন্য ডাকা হয়, তখন হাইকোর্টের প্রধান বিচারপতি বললেন যে আপনাদের এটা হয়ে গেছে, কনভার্সন হয়ে গেছে, ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে আপনারা ফাইট করুন। আরে কনভার্সনটাই তো আমরা চ্যালেঞ্জ করেছি। এই বোধহয় প্রথম একটা কেস যেখানে উইদাউট সাবমিশন অফ এফিডেভিট খারিজ করে দেওয়া হলো। আমরা গ্রিন ট্রাইব্যুনালে গেলাম, গ্রিন ট্রাইব্যুনালের বক্তব্য কী হলো, বিচারকের তারা বললেন জ্যোতিপ্রসাদ রায় যেই সংস্থার সভাপতি, সেই সংস্থার সভাপতি বিশ্বজিৎ দত্ত, সম্পাদক বিশ্বজিৎ দত্ত চৌধুরী, এই একই সংস্থার দুইজন এই কোন স্বার্থের পরিপন্থী হয়ে এরা এই গ্রিন ট্রাইব্যুনালে এলো? স্বার্থ, কার স্বার্থ? এবং এরা দে হ্যাভ নট গান টু দ্য মেরিট অফ দ্য পিটিশন। আমরা পিটিশনে কি দেখাতে চেয়েছি যে এই জায়গাটার বাস্তুতন্ত্র কীভাবে নষ্ট হচ্ছে সেটাকে রেস্টোর করার জন্য আমাদের আবেদন ছিল। সেখানে ওনার ওই পাতাটাই উল্টালেন না। এই তো বিচার পেলাম আমরা। তো যাই হোক, বিচারের জায়গা আমাদের শেষ হয়নি, আরও আছে। আমরা এখন, সেই সময় আমাদের তথ্য এত ছিল না, আরটিআই করে আমরা কাগজপত্র জোগাড় করেছি। এখন মনে হয় আমরা একটা জায়গায় পৌঁছেছি, এবং এটা যে কত বড় অন্যায় হচ্ছে সেটা কিন্তু আমরা প্রমাণ দিয়ে ছাড়বো। এই যে আমি এক মিনিট দাঁড়াও, আমি বলি, এই যে কনস্ট্রাকশনটা যে পর্যন্ত এসছে, এই পর্যন্ত যে অন্যায় হয়েছে সেটা আমরা প্রমাণ দিয়ে ছাড়বো। ধূপগুড়ি ব্লকের অন্তর্গত গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারি এলাকার একটি গুরুত্বপূর্ণ সেতুর বেহাল অবস্থা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ধূপগুড়ি ব্লকের অন্তর্গত গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারি এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতুর বেহাল অবস্থা দীর্ঘদিন ধরেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সেতুটি এতটাই দুর্বল হয়ে পড়ে যে প্রশাসনের পক্ষ থেকে সেটি সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষ ও ছোট যাত্রীবাহী গাড়ির চালকেরা পড়েছেন চরম দুর্ভোগে বলে অভিযোগ। সেতুটি বন্ধ থাকায় ওই এলাকায় যাওয়ার কাছাকাছি বিকল্প কোনো রাস্তা নেই, ফলে চালকদের বাধ্য হয়ে ঘুরপথে অতিরিক্ত পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। এতে সময় যেমন অপচয় হচ্ছে, তেমনি বাড়তি খরচও গাড়ি চালকদের ওপর চাপ ফেলছে।
এছাড়াও যাত্রীরা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতির দ্রুত সমাধানের দাবিতে এলাকার ছোট গাড়ির চালক একত্রিত হয়ে গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েত অফিসে ডেপুটেশন জমা দেন। তারা গ্রাম পঞ্চায়েত প্রধানের হাতে একটি লিখিত স্মারকলিপি তুলে দেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ডেপুটেশনে তারা অবিলম্বে একটি বিকল্প ডাইভারশনের ব্যবস্থা করার দাবি জানান, যাতে চলাচল কিছুটা হলেও স্বাভাবিক রাখা যায়। একই সঙ্গে দ্রুত সেতু সংস্কার ও পুনর্নির্মাণের ওপর জোর দাবি তোলেন তারা। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, সমস্যা নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি বহুদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল, কিন্তু সময় মতো মেরামতের ব্যবস্থা না হওয়ায় এখন তা পুরোপুরি বিপজ্জনক হয়ে পড়েছে। আজকে যে ব্রিজ যে ভেঙে গেছে, ডাইভারশন রাস্তার জন্য একটা মাস পিটিশন দিলাম অঞ্চলে। এখন প্রধান স্যার বলল যে আমরা আজকে মিটিং বসবো, কোনো ডেট দিল না, যে যত তাড়াতাড়ি হয় আমরা ডাইভারশন রাস্তাটাকে করে দিব, কিন্তু কোনো ডেট দিল না। এখন দেখি কতদিনে করে, কালকে আবার আসবো, এসে এই বিষয়টা জানবো যে কবে ওরা করবে। যেহেতু আমাদের কোনো ডেট দিল না, তো ডেটটা না পাওয়াতে আজকে আমরা এইভাবে যাচ্ছি। মাস পিটিশনটা আমাদেরকে রিসিভ করে দিল। এরপরে যদি আমরা মোটামুটি 6 থেকে 7 দিন অপেক্ষা করব, যদি এই 6-7 দিনের মধ্যে কিছু না করে দেয় তাহলে আমরা বড় আন্দোলনে যাব। আচ্ছা, আপনি এই গদারগুড়ি থেকে ধূপগুড়ি কিভাবে যাতায়াত করেন? এই ছোট গাড়িগুলো যাতায়াত করতে পারছেন এখন? এখন তো বন্ধ হয় না। কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? ব্রিজ নাই, গাড়ি বন্ধ, ডাকুমুড়িয়া ঘুরে যাওয়ার লাগে। তাতে কি কি মানে টাকা তো খরচা বেশি হচ্ছে। সময় নষ্ট, টাকাটা তো বড় কথা নয়, সময়টা নষ্ট। কি চাচ্ছেন এখন? সময়টার দাম দিবার লাগবে। কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি যে ইমিডিয়েটলি অঞ্চল থেকে কিছু করুক গ্রাম পঞ্চায়েত প্রধান। যে রাস্তা দিয়ে কিছুদিন আগেও যাতায়াত করছিল গাড়িগুলা ঘুরে পথে, সেই রাস্তাটা কতটা সেই রাস্তাটা তো পাবলিক রাস্তার মতন, ওটা তো চলার যোগ্য না হয় না, গাড়ি কমসে কম গাড়ি। আপনার গাড়িতে বসে যখন ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন তখন তো জীবনটা হাতে। কি দাবি? ওদেরকে বললাম যে আশ্বাস দিলাম, দেখি এখন এগুলো কাজ করছে কি অঞ্চলের কাজ, অঞ্চলে অনেক বিষয় থাকে, সবাইকে নিয়ে আমাদের বসার একটা ব্যবস্থা করতে হবে, তারপরে আমরা সিদ্ধান্ত নিব। এখন গদারগুড়ি থেকে ধূপগুড়ি বলা যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে এই ব্রিজটার জন্য, তো কতটা তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে? দেখি আমি যতটুকু তাড়াতাড়ি করতে পারি। এখন সবাইকে নিয়ে বসে কি সিচুয়েশন নেওয়া যায়। তাছাড়া আমি আমার বিডিও সাহেবকে আমি এই বিষয় নিয়ে জানিয়েছি, ওনারাও এই বিষয়টা দেখতেছেন। বলা যায় দুদিকে যে রাস্তা মানে সাইড রোডে যাওয়ার জন্য, সেই দুই রাস্তারই বেহাল দশা, তো রাস্তাগুলো কি সংস্কার করা হতে পারে? এখন সংস্কার করতে গেলে তো অনেক সেটা আইনি প্রক্রিয়া বা করতে লাগে, তো সেটার জন্যই আমরা বসি যতটুকু সম্ভব হয় আমরা সেটাকে সমাধান করার জন্য চেষ্টা করি। শিলিগুড়ির আইন শৃঙ্খলার অবনতি নিয়ে সরব দার্জিলিং জেলা যুব কংগ্রেস, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। শহরে ক্রমাগত আইন শৃঙ্খলার অবনতি নিয়ে কড়া সমালোচনায় সরব হলো দার্জিলিং জেলা যুব কংগ্রেস। চুরি, ডাকাতি, ধর্ষণ এবং নির্যাতনের মতো একের পর এক অপরাধমূলক ঘটনার পরিপ্রেক্ষিতে এবার তারা সরাসরি প্রশ্ন তুলল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভূমিকা নিয়ে। বিশেষ করে শিলিগুড়ির একটি সোনার দোকানে দিন দুপুরে সশস্ত্র ডাকাতির ঘটনায় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই ঘটনার প্রতিবাদে শিলিগুড়ির সফদার হাশমি চকে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে দার্জিলিং জেলা যুব কংগ্রেস। প্রতিবাদ মঞ্চ থেকে যুব কংগ্রেসের সহসভাপতি সায়ন ঘোষ কড়া ভাষায় প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেন, শহরে প্রতিদিন অপরাধীর সংখ্যা বেড়েই চলেছে, মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আমরা চাই অবিলম্বে দোষীদের গ্রেফতার করা হোক এবং শহরের আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ, না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব। মানে আমরা দেখে আসছি যে ভেনাস মোড় থেকে যদি আমরা এয়ারভিউ মোড়ে যাই, তাহলে একজন যদি বিনা হেলমেটে এয়ারভিউ পর্যন্ত যায় তাহলে তাকে 5 জায়গায় পুলিশ দাঁড় করাবে, তার 5 বার ফাইন কাটানো হবে। সেখানটায় হিলকার রোডের মতো জায়গায় বিধান জুয়েলার্সের মতো একটা বড় জুয়েলার্সে এইভাবে দিনের বেলা ভর দুপুরে ডাকাতি হলো, মানে এটা একটা অবিশ্বাস্য ঘটনা। মানে এত সাহস দুষ্কৃতীদের কাছে যে তারা পুলিশ প্রশাসনকে ভয় পাচ্ছে না। পুলিশ প্রশাসনের যে ভয় আমাদের সব জায়গায় ছিল, একটা দুষ্কৃতীদের কাছে ছিল, সেই ভয় চলে গেছে। পুলিশ শুধু সরকারের পা চাটতে ব্যস্ত, তাছাড়া পুলিশের কোনো ভূমিকা নেই। আমরা দেখে আসছি যে বাইরে বাইরে জায়গায় অনেক রকম ঘটনা ঘটে, কিন্তু আমাদের শিলিগুড়ি একটি শান্তির জায়গা। শিলিগুড়িতে সব সময় শান্তি থেকে আসছে, কিন্তু আস্তে আস্তে আমরা শিলিগুড়িটাকে অশান্ত হতে দেখছি। এটা
খুবই দুঃখজনক ঘটনা, তার বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি। কালকের এই ঘটনার পর মেয়র গৌতম দেব বলেন যে বড় শহর এই ধরনের ঘটনা দু একটা হতেই পারে, কি বলবেন? মেয়র সাহেব তো বলবেই, মেয়র সাহেব নতুন নতুন মেয়র হয়েছেন, তার আগামী দিনে অনেক কিছু ভাবনা সেই নিয়ে তিনি বলছেন, কিন্তু যার এই ডাকাতিটা হলো তাকে দেখে যে এত মানুষ ভীত হয়ে আছেন সেখানটায় মেয়র সাহেব কি বলবেন? এসির ঘরে বসে আর এসির গাড়িতে বসে যখন মানুষ যায় তারা অনেক কিছু বলতে পারে, কিন্তু একটা বড় দোকানে এরকম চুরি হতে পারে, তাহলে ছোট ছোট দোকানদাররা কতটা পরিমাণে ভীত হয়ে আছে, যাদের দরজা ঠিক নেই বা যাদের কাছে পার্সোনাল সিকিউরিটি নেই, তো তাদের অবস্থা কি আছে সেটা মেয়র সাহেবের ভাবা উচিত, তারপর মেয়র সাহেবকে অ্যান্সারটা দেওয়া উচিত। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরের অহংকার, গৌরবময় ইতিহাসের ধারক জলপাইগুড়ি জেলা স্কুল। এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পেরিয়ে এসেছে গৌরবের 150 বছর। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে তুলতে আগামী 29শে জুন রবিবার দুপুর 3টে জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত হচ্ছে এক বিশেষ সাধারণ সভা। এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য জেলা স্কুলের সকল প্রাক্তন ছাত্র ও শুভানুধ্যায়ীদের হার্দিক আহ্বান জানানো হচ্ছে। আসুন আবার একবার ফিরে দেখা যাক শৈশবের সেই দিনগুলো, আরো একবার হাত ধরাধরি করে হেঁটে আসা যাক স্মৃতির অলিগলিগুলো থেকে। সমবেত হয়ে গড়ে তোলা যাক আগামী দিনের জেলা স্কুলের ইতিহাস। ডুয়ার্স জুড়ে বৃষ্টি, এক ধাক্কায় কমেছে গরম, নদীতে জল বৃদ্ধি। রাত থেকে ডুয়ার্স জুড়ে শুরু হয়েছে টানা বৃষ্টি, যার প্রভাবে একদিকে এক ধাক্কায় তাপমাত্রা কমে গেছে, অন্যদিকে বিভিন্ন নদীতে জল বেড়েছে এবং নিচু এলাকায় জমেছে বৃষ্টির জল। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি ভোর রাতে কিছুটা থেমে গেলেও সকাল 8টা নাগাদ ফের তীব্রভাবে শুরু হয়। পাহাড়েও একটানা বৃষ্টি চলছে। এর জেরে পাহাড়ি নদী ঘিস ও চেলে জলস্তর বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের দাবি অনুযায়ী ভোরের দিকে নদীর জল বাড়তে শুরু করে। মাল ব্লকের বিভিন্ন খেলার মাঠ ও নিচু এলাকায় বৃষ্টির জল জমে যাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সকাল 10টার পর বৃষ্টি কিছুটা থামলেও আকাশের চেহারা দেখে আবারও বৃষ্টি নামার সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই রাস্তাঘাট ও বাজারঘাটে জনসাধারণের ভিড় অনেকটাই কম। তবে প্রচন্ড গরমের পর টানা বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন এলাকাবাসী। অনেকেই বলছেন এই বৃষ্টিতেই গরমটা যেন একেবারে গায়েব হয়ে গেছে। মোটামুটি ঘন্টাখানেক হলো। রাতে বৃষ্টি হয়েছিল? রাত্রে পুরো বৃষ্টি। রাতে কি জল ছিল? রাত্রে ছিল, নদীতে ছিল না, এখন বাড়লো নদী। মোটামুটি ঘন্টাখানেক। পাহাড়ে বৃষ্টি হচ্ছে? না, পাহাড়ে হইতেছে, এদিকে হইতেছে, সব দিকে। এখন কি কাজ বন্ধ থাকবে? কাজ তো এখন বন্ধ আছে। তো কী মনে হচ্ছে বৃষ্টি সারাদিন থাকবে? মনে হচ্ছে এটা মনে হয় সারাদিনে মনে হয় থাকবে। দোকানে কি জল উঠতেছে? উঠতেছে, এই যে 3টা সিঁড়ি অব্দি উঠছে পানি। আরও অনেক কম ছিল না এখানে জল? হ্যাঁ, কম ছিল। সকালবেলা তো কম ছিল, এখন বেশি হচ্ছে, আবারও হতে পারে। কোন নদী এটা? এটা ঘিস নদী বলে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 32.3 মিলিমিটার। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। স্বপ্ন পূরণের পথ এবার আরো সহজ। জলপাইগুড়িতে চালু হলো যোগ্যশ্রী প্রকল্প। এখানে মিলবে বিনামূল্যে নিট ও জয়েন্টের কোচিং। সম্প্রতি জলপাইগুড়ির আনন্দ মডেল হাই স্কুলে এই কোচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদরের বিডিও ও জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান। ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। অভিনব এই রাস্তা তৈরি করতে চলেছে ময়নাগুড়ি ব্লক প্রশাসন এবং খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট। স্বীকৃতি মিলতে চলেছে ইউনিসেফের তরফ থেকে।
উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।